রাজনৈতিক ক্ষমতা কখনো কখনো এটি জনগণের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়, আর কখনো এটি আসে শক্তির বলে। বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাসে এমন তিনজন সামরিক শাসক ছিলেন যারা গণতন্ত্রের মুখোশ পরে তাদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন। আইয়ুব খান, জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদ। তারা প্রত্যেকেই ক্ষমতায় আসার পর স্থানীয় নির্বাচন আয়োজন করেছিলেন, কিন্তু এই নির্বাচন কি সত্যিই গণতন্ত্রের অংশ ছিল, নাকি এটি তাদের শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার একটি কৌশল? প্রথমেই আসে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি। আইয়ুব খান প্রথমেই বেসিক ডেমোক্রেসি নামে একটি ব্যবস্থা চালু করেন, যেখানে সাধারণ জনগণের পরিবর্তে ৮০,০০০ নির্বাচিত স্থানীয় প্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচন করতেন। এই নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে আইয়ুব খানের সরকারকে সমর্থন দিয়ে গেলেন, যা তাকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছিল। স্বাধীনতা উত্তর রাজনীতির পথ পরিক্রমায় আসে আরেক সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনকাল। ১৯৭৭ সালে জিয়াউর রহমান হ্যাঁ না গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিশ্চিত করেন। এরপর ১৯৭৭ ও ১৯৭৯ সালে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করেন, যেখানে তার সমর্থিত ব্যক্তিরা বিজয়ী হন। স্থানীয় প্রতিনিধি থাকায় তিনি রাজনৈতিক সংগঠনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করলেন। ফলাফল ১৯৭৮ সালে তিনি বিএনপি গঠন করলেন এবং ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে এই দল জয় পেল। জিয়াউর রহমানের অস্বাভাবিক মৃত্যুর পর দেশে শুরু হয় আরেক সামরিক শাসন, যার সূচনা করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদও একই কৌশল নেন, প্রথমে স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। ১৯৮৩ সালে তিনি স্থানীয় নির্বাচন আয়োজন করেন, যেখানে তার অনুগত ব্যক্তিরা নির্বাচিত হন। এই প্রতিনিধিরাই ১৯৮৬ সালে জাতীয় পার্টির জন্য সমর্থন গড়ে তোলেন এবং এই দল পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেয়। তাহলে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার আসল কারণ কি? একজন সামরিক শাসক সরাসরি জাতীয় নির্বাচন দিলে জনগণ তাকে প্রত্যাখ্যান করতে পারত, তাই তারা প্রথমে স্থানীয় পর্যায়ে অনুগত জনপ্রতিনিধি তৈরি করেন। এই জনপ্রতিনিধিরা পরবর্তীতে তাদের রাজনৈতিক দলের সমর্থন নিশ্চিত করেন। প্রশাসনিক ক্ষমতা আরও শক্তিশালী হয়, গণতন্ত্রের একটি মোড়ল তৈরি হয়, যাতে জনগণ মনে করে তারা ভোট দিচ্ছে। এটি ছিল নিয়ন্ত্রিত গণতন্ত্রের একটি চক্র। প্রথমে স্থানীয় প্রতিনিধিদের নির্বাচন, এরপর রাজনৈতিক দল প্রতিষ্ঠা এবং তারপর জাতীয় পর্যায়ে ক্ষমতায় আসা। আজকের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে কি আমরা একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি? বর্তমান অন্তর্বর্তী সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে নানা গুঞ্জন অনেক আগে থেকে শোনা যাচ্ছিল। সম্প্রতি প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য এবং রাজনৈতিক পটভূমির পরিবর্তন দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি সত্যিই একটি নতুন রাজনৈতিক দল গঠনের নেপথ্যে সরাসরি সরকারের হাত রয়েছে? যে কৌশল একসময় আইয়ুব খান, জিয়াউর রহমান এবং এরশাদ গ্রহণ করেছিলেন, সেই একই পথেই কি এগোচ্ছে নতুন শক্তিগুলো, যার মূলত তিনটি পর্যায় থাকে। প্রথমে ছাত্র ও নাগরিক আন্দোলনের মাধ্যমে জনসম্পৃক্ততা নিশ্চিত করা, এরপর স্থানীয় নির্বাচনের মাধ্যমে প্রশাসনিক ভিত্তি গড়ে তোলা, তারপর রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জাতীয় পর্যায়ে শক্ত অবস্থান নেওয়া। আমরা যদি দেখি যে জাতীয় সংসদের আগে যদি আমরা তৃণমূল থেকেই আগে ইউনিয়ন, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে জেলা পর্যায়ের যে আমরা যদি ইনস্টিটিউশনগুলোকে এস্টাবলিশ করতে পারি, তাহলে যে আমাদের ক্ষমতার যেই বিকেন্দ্রীকরণ, আমরা যেটাকে ক্ষমতাকে এককেন্দ্রীকরণ যেটি হয়ে গিয়েছিল ফেসিবাদের সময়, আমরা সেই চক্র থেকে আমরা বের হতে পারবো। সরকারের অনুরোধ ছাড়া বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না নির্বাচন কমিশন। এই ব্যবস্থার পরিবর্তনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সুপারিশ করা হয়েছে সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্থানীয় পরিষদের নির্বাচন করতে পারবে এমন বিধান যুক্ত করতে হবে।
বিএনপি এই প্রক্রিয়ার বিরোধিতা করলেও ছাত্রদের আগ্রহ এখানে সর্বোচ্চ এবং সরকারও ছাত্রদের এই সকল দাবিকে আত্মীকরণ করে স্থানীয় নির্বাচনের পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে কি আমরা আবার সেই নিয়ন্ত্রিত গণতন্ত্রের চক্রের মধ্যেই পড়ে যাচ্ছি? এটি কি নতুন রাজনীতির জন্ম, নাকি পুরনো সামরিক শাসকদের রাজনৈতিক কৌশল আবারও ফিরে আসছে? উত্তর হয়তো সময় বলে দেবে।